আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আমি সাদিয়া আফরিন। আজ আমাদের মূল আলোচ্য বিষয় ম্যালেরিয়া পরজীবী বা ম্যালেরিয়াল প্যারাসাইট। এটি বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 অণুজীব বা মাইক্রো অর্গানিজম এর একটি টপিকস। আজকের আলোচনায় আমরা ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র বা লাইফ সার্কেল অফ ম্যালেরিয়াল প্যারাসাইট আলোচনা করব এবং এই জীবনচক্রের দুইটি ধাপ রয়েছে, যেটা মানুষেই সংগঠিত হয়। দুটি ধাপ, একটি হচ্ছে মানুষের দেহের যকৃতে, যেটা হচ্ছে যকৃতের সাইজোগনি বা অযৌন জননের একটি অংশ, এবং অন্যটি হচ্ছে লোহিত রক্তকণিকায় সাইজোগনি, যেটাও অযৌন জননেরই একটি অংশ। অর্থাৎ আজকের আলোচনায় ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের অযৌন জনন নিয়ে আলোচনা করা হবে। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র শুরুর আগে আমার জানতে হবে জীবনচক্র কী। জীবনচক্র হচ্ছে কোনো জীবের জন্ম অবস্থা থেকে শুরু করে তার বৃদ্ধি, বিকাশ, জনন, এই পর্যায়গুলো অতিক্রমের পর পুনর্জন্ম দেয়ার যে চক্রীয় ধারা, সেই ধারাকেই বলা হয় হচ্ছে জীবনচক্র। তো ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রে আমরা জানি যে দুটি পোষক রয়েছে। একটা হচ্ছে মানব দেহ, যেখানে অযৌন জনন সম্পন্ন হয়, এবং অন্যটি হচ্ছে মশকির দেহ, যেখানে হচ্ছে যৌন জনন সম্পন্ন হয়, যৌন জনন সম্পন্ন হয়ে থাকে। তো আমরা আজকের পর্বে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের অযৌন ধাপ বর্ণনা করব, এবং এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন সবসময় এসে থাকে। সেগুলো হচ্ছে যকৃতের সাইজোগনি, এটা একটা সৃজনশীল, এবং অন্যটি হচ্ছে লোহিত রক্তকণিকায় সাইজোগনি, এটা আর একটা সৃজনশীল। তাছাড়া এই যকৃতের সাইজোগনি সম্পন্ন হওয়ার জন্য যে ধাপগুলো রয়েছে, প্রত্যেকটি ধাপই এক একটা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে। সো আমরা যদি যকৃতের সাইজোগনি বা যকৃতের অযৌন জনন খুব ভালো করে আয়ত্ত করি, তাহলে দেখব যে এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক, সৃজনশীলের জন্য পুরাটাই আমাদের পড়া থাকলে জ্ঞান অনুধাবন যেভাবেই আসুক আমরা ওইগুলোর অ্যান্সার করতে পারবো। সো আমরা দেখে আসি যে যকৃতের সাইজোগনি কি। আমরা জানি যে সাইজোগনি মানে হচ্ছে অযৌন জনন, অর্থাৎ গ্যামিট সৃষ্টি ছাড়া ম্যালেরিয়া পরজীবীর যে জনন বা বংশ বিস্তার হয়ে থাকে সেটা হচ্ছে অযৌন জনন বা সাইজোগনি। কেন সাইজোগনি নাম হলো? কারণ এই অযৌন জনন সম্পন্ন করার জন্য তার কোনো একটি দশার নিউক্লিয়াস বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াসযুক্ত সাইজন্ট দশা তৈরি করে। তাই ম্যালেরিয়া পরজীবীর যে অযৌন জনন, সে অযৌন জননকে সাইজোগনিও বলা হয়। সো যকৃতের সাইজোগনি দুটি ধাপে সম্পন্ন হয়। একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি, এবং অন্যটি হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি। হেপাটিক মানে যকৃত সম্পর্কিত। সো প্রথমে আমরা প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনিটা আলোচনা করব। তারপর হচ্ছে ওরই আলোকে আমরা এক্সো এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি আলোচনা করব। তো প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি কিভাবে সম্পন্ন হচ্ছে? প্রথমে কোনো স্ত্রী অ্যানোফিলিস মশকি মানব দেহে দংশনের ফলে বা মানুষকে দংশনের ফলে মশকির লালাগ্রন্থিতে যে স্প্রোজয়েড দশাটি ছিল, ওই স্প্রোজয়েড দশাটি রক্তস্রোতের মাধ্যমে
ক্যামোটেক্সিস প্রক্রিয়ায় যকৃতে এসে আশ্রয় নেয়। এরপরে কি করে, যকৃতের বিভিন্ন কোষকে ওই পরজীবীটির স্পোজয়েড দশা আক্রমণের মাধ্যমেই প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনি চক্রের সূচনা করে। সো আমরা দেখি এখানে 4টি ধাপ সম্পন্ন হয়। প্রথম ধাপ হচ্ছে স্পোজয়েড। স্পোজয়েডটা কি আমরা জানবো যে পরজীবীর একটি দশা, যেটা কিনা অ্যানোফিলিস মশকির লালা গ্রন্থি থেকে সরাসরি মানব দেহে আসে এবং এটি দেখতে অনেকটা মাকু আকৃতির এবং বিচলনক্ষম। কেন বিচলনক্ষম বলা হয়েছে? কারণ সে চলাচল করতে পারে। সো মাকু আকৃতির মানে হচ্ছে যার দুই সাইডে কিছুটা সরু থাকে এবং মাঝখানে কিছুটা হচ্ছে চওড়া থাকে। এরকম যে দশা, সেই দশাটি মূলত হচ্ছে স্পোজয়েড দশা এবং এর আকৃতিটাকে বলা হয় হচ্ছে মাকু আকৃতির। সো মাকু আকৃতির স্পোজয়েড দশা কিভাবে ঢুকলো? অ্যানোফিলিস মশকি দংশনের মাধ্যমে মানবদেহে ঢুকলো। ঢুকে কোথায় গেল? যকৃতে গেল। এবার যকৃতে যে যকৃতের এক একটা কোষকে আক্রমণ করবে, এই যে এভাবে আক্রমণ করছে। তাহলে ম্যালেরিয়া দংশনের মাধ্যমে মানবদেহে ম্যালেরিয়া পরজীবীর যে দশাটি প্রথমে যকৃত কোষকে আক্রমণ করে সেটি হচ্ছে স্পোজয়েড দশা। তাহলে 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে কি? 2 নাম্বার হচ্ছে ক্রিপ্টোজয়েড। এই স্পোজয়েড দশাটি ছিল কীরকম আকৃতির? মাকু আকৃতির। এই মাকু আকৃতির স্পোজয়েড দশা যকৃত কোষ থেকে খাদ্য গ্রহণ করে গোলাকার ধারণ করে এবং আকৃতিতে কিছুটা বড় হয়। এই আকৃতিতে কিছুটা বড় আকৃতির যে দশাটি পরজীবীর রয়েছে সেটি হচ্ছে কি? ক্রিপ্টোজয়েড দশা। তাহলে আমরা দেখলাম ক্রিপ্টোজয়েড মানে হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর স্পোজয়েডের পর যকৃত থেকে খাদ্য গ্রহণ করে আকৃতিতে গোলাকার এবং বড় আকৃতি ধারণকারী যে দশাটি, সেটি হচ্ছে ক্রিপ্টোজয়েড দশা, অর্থাৎ 2 নাম্বার দশা। 3 নাম্বারটি হচ্ছে ক্রিপ্টোজয়েড দশার যে নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াসযুক্ত একটি দশা তৈরি করে, যেটাকে বলা হয় হচ্ছে কি? সাইজন্ট। তাহলে এই বহু নিউক্লিয়াসযুক্ত দশাটির নাম হচ্ছে সাইজন্ট। সাইজন্ট দশার প্রত্যেকটি নিউক্লিয়াস কিছু পরিমাণ সাইটোপ্লাজম এবং তার চারিদিকে প্লাজমা মেমব্রেনের একটি আবরণ তৈরি করে একটা নতুন কোষ সে পরিণত হয়। অর্থাৎ প্রত্যেকটি নিউক্লিয়াস কি হয়? এক একটা স্বতন্ত্র কোষে পরিণত হয় এবং পরজীবীর এই দশাটিকে বলা হয় হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড দশা। নেক্সট এবং লাস্ট, প্রি এরিথ্রোসাইটিক হেপাটিক সাইজোগনির লাস্ট স্টেজ হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। এবং এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো যখন পরিণত হয় তখন তারা কি করে? যকৃত কোষকে বিদীর্ণ করে বা ছিঁড়ে বাইরে বের হয়ে এসে আবার তারা কি করে? নতুন নতুন যকৃত কোষকে আক্রমণের মাধ্যমে এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রের সূচনা ঘটায়, যেখানে 4টি ধাপ রয়েছে। সো এই 4টি ধাপ আমরা আয়ত্ত করলাম এবং এখানে অবশ্যই চিত্র দেখে আমরা বর্ণনা করা শিখব। ওকে, এর পরেরটা ছিল হচ্ছে ক্রিপ্টোজয়েড, তারপর সাইজন্ট, মেটাক্রিপ্টোমেরোজয়েড এবং লাস্ট স্টেজ হচ্ছে যকৃতের ভাঙন। তো প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রে যে ক্রিপ্টোমেরোজয়েড দশা ছিল, সেই প্রত্যেকটি ক্রিপ্টোমেরোজয়েড দশা কি করবে? নতুন নতুন যকৃত কোষকে আক্রমণ করবে এবং আক্রমণের মাধ্যমে হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক চক্রের সূচনা ঘটাবে এবং এই ক্রিপ্টোমেরোজয়েডের প্রত্যেকটা নিউক্লিয়াস ঠিক আগের মতোই বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াসযুক্ত যে দশা তৈরি করে সেটাকে বলা হয় হচ্ছে সাইজন্ট। ঠিক একইভাবে সাইজন্ট দশার
প্রত্যেকটি নিউক্লিয়াস কিছু পরিমাণ সাইটোপ্লাজম এবং তার চারিদিকে প্লাজমা মেমব্রেনের আবরণ তৈরি করে এক একটা অপত্য কোষে পরিণত হয়, যার নাম হচ্ছে মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো লাস্টে পরিণত হওয়ার পর তারা যকৃত কোষকে ভেঙে বা বিদীর্ণ করে বাইরে বের হয়ে এসে সাইনুসয়েড, যকৃতের ফাঁকা জায়গা অর্থাৎ সাইনুসয়েডে এসে আশ্রয় নেবে এবং পরবর্তীতে কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েড অর্থাৎ যেগুলো বড় অর্থাৎ ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড যেগুলো, সেগুলো নতুন নতুন যকৃত কোষকে আক্রমণের মাধ্যমে এই চক্রের পুনরাবৃত্তি ঘটাবে। আর যেগুলো ছোট অর্থাৎ মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড, সেগুলো কি করবে, তারা রক্তস্রোতে চলে আসবে এবং লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে এবং এর পরবর্তী যে চক্র লোহিত রক্তকণিকায় সাইজোগনি বা এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্র সম্পন্ন করবে। মানুষের দেহে ম্যালেরিয়া পরজীবীর আরেকটি অযৌন জনন সম্পন্ন হয়, সেটি কোথায় সম্পন্ন হয়? লোহিত রক্তকণিকায়। এখন আমরা আলোচনা করব লোহিত রক্তকণিকায় ম্যালেরিয়া পরজীবী কিভাবে তার জীবনচক্র সম্পন্ন করে এবং সেখানে কয়টি ধাপে সে তার জীবনচক্র সম্পন্ন করে থাকে। তো আমরা এটাও একটা সৃজনশীল প্রশ্নের জন্য আমরা পড়ব এবং এখান থেকেও জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। তো লোহিত রক্তকণিকায় সাইজোগনি বা অযৌন চক্র কিভাবে সম্পন্ন হয়? তো আমরা দেখেছি যে মানুষের দেহে প্রথমে হচ্ছে যকৃতে সাইজোগনি সম্পন্ন হয়। তো যকৃত থেকে সাইজোগনি সম্পন্ন করার পর অর্থাৎ মানব দেহে এস্প্রোজয়েড দশাটি প্রবেশের পর থেকে লোহিত রক্তকণিকায় প্রবেশ পর্যন্ত প্রায় 7 থেকে 8 দিন পরজীবীটির সময় লেগে যায় এবং এই সময়টাকে বলা হয় হচ্ছে প্রি প্যাটেন্ট কাল। এটা একটা জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে, প্রি প্যাটেন্ট কাল কি? তো প্রি প্যাটেন্ট কাল হচ্ছে এস্প্রোজয়েড দশা, ম্যালেরিয়া পরজীবীর যে এস্প্রোজয়েড দশা সেটি যকৃত থেকে প্রবেশ করে। আমরা জানি প্রথমে যকৃতে প্রবেশ করে, যকৃতে থেকে লোহিত রক্তকণিকা পর্যন্ত আসতে তার প্রায় 7 থেকে 8 দিন সময় লাগে এবং এই সময়টাকে বলা হয় হচ্ছে প্রি প্যাটেন্ট কাল। তো আমরা মূল আলোচনায় আসি। লোহিত রক্তকণিকায় সাইজোগনি শুরুটা আমরা এভাবে করব যে যকৃত সাইজোগনি সম্পন্নের পর মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো লোহিত রক্তকণিকাকে আক্রমণের মাধ্যমেই এরিথ্রোসাইটিক সাইজোগনি চক্রের সূচনা ঘটায় এবং যার ধাপগুলো নিম্নরূপ বা নিম্নে বর্ণিত ধাপগুলো সম্পন্ন হয়। 1 নাম্বার ধাপ, এখানে আমরা 6টি ধাপ লক্ষ্য করছি। তার 1 নাম্বার ধাপ হচ্ছে ট্রোফোজয়েড। লোহিত রক্তকণিকাকে পরজীবীর একটি দশা মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড আক্রমণের পর কি হয়, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন থেকে সে পুষ্টি গ্রহণ করে গোলাকার ধারণ করে। তখন এই গোল আকৃতিযুক্ত এবং একটি নিউক্লিয়াস যুক্ত পরজীবীর এই দশাটিকে বলা হয় হচ্ছে কি ট্রোফোজয়েড দশা। তাহলে পরজীবীর এই দশাটি হচ্ছে কি দশা? ট্রোফোজয়েড দশা এবং এ সময় একটি ক্ষুদ্র কোষ গহ্বর দেখা যায়। নেক্সট দ্বিতীয় যে ধাপ সিগনেটিং। ট্রোফোজয়েড দশায় আমরা দেখেছিলাম যে ক্ষুদ্র একটি কোষ গহ্বর রয়েছে, এখানে ক্ষুদ্র একটি কোষ গহ্বর রয়েছে। এই ক্ষুদ্র কোষ গহ্বরটি আস্তে আস্তে বড় হয় এবং এই গহ্বরটি কী করে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসকে একদিকে বা এক পাশে
এক পাশে পাঠিয়ে দেয় বা এক পাশে সরে যায়। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এই কোষ গহ্বরের বৃদ্ধির কারণে এরা কি হয়, এক পাশে সরে যায়। আমি আবারও বলছি, দেখো, ক্ষুদ্র যে কোষ গহ্বরটি ছিল ট্রোফোজয়েড দশায়, এই ক্ষুদ্র কোষ গহ্বরটি ক্রমান্বয়ে বড় হয়। বড় হলে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম এক পাশে সরে যায়। সরে যাওয়ার কারণে পরজীবীটি দেখতে আংটি বা রিংয়ের মতো দেখায়, অর্থাৎ পাথর বসানো। নিউক্লিয়াসকে যদি আমরা পাথর হিসেবে কল্পনা করি এবং কোষ গহ্বরটিকে যদি রিংয়ের ফাঁকা জায়গা কল্পনা করি, তাহলে পরজীবীটিকে দেখতে পাথর বসানো আংটির মতো মনে হয়। তাই এই দশাটিকে বলা হয় হচ্ছে সিগনেট রিং। সো সিগনেট রিং। আবার আমরা বলি যে কোষ গহ্বর আস্তে আস্তে বড় হয় এ দশায়, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একপাশে সরে যায়, পরজীবীটি দেখতে পাথর বসানো আংটির মতো মনে হয়। তাই এই দশাটিকে বলা হয় হচ্ছে কি, সিগনেট রিং। নেক্সট ধাপ, 3rd নাম্বার ধাপ, প্রায় 8 ঘন্টা পর কি হয়, পরজীবীটির এই ক্ষুদ্র গহ্বরটি আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায় এবং পরজীবীটি দেখতে ক্ষণপদ বিশিষ্ট অ্যামিবার মতো মনে হয় এবং এই অ্যামিবার মতো এই দশাটিকে বলা হয় হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। তাহলে অ্যামিবয়েড ট্রোফোজয়েড 3rd নাম্বার যে ফেজ পরজীবীটির, সেটি হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। নেক্সট ধাপ হচ্ছে সাইজন্ট। প্রায় হচ্ছে 5-6 ঘন্টা পর পরজীবীটির ক্ষণপদ অদৃশ্য হয়ে যায় এবং পরজীবীটির ভেতরে যে নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসটি কী করে, বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াস যুক্ত একটি দশায় পরিণত হয়, যেটাকে বলা হয় হচ্ছে সাইজন্ট। তাহলে পরজীবীটির 4 নাম্বার স্টেজ বা ফেজ হচ্ছে কি, সাইজন্ট। এই সাইজন্ট দশার পরবর্তী যে ধাপ আছে সেটি হচ্ছে মেরোজয়েড। এই দশায় সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস কিছু পরিমাণ সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন নিয়ে এক একটা স্বতন্ত্র কোষে পরিণত হয় এবং সেখানে প্রায় 12 থেকে 18টি অপত্য কোষ তৈরি হয় এবং 45 ঘন্টা পর এই দশাটি শুরু হয়। 12 থেকে 18টি অপত্য কোষে পরিণত হয় এবং এরা কি করে, এই অপত্য কোষগুলো যখন সারিবদ্ধভাবে বা 2 সারিতে বিভক্ত হয়ে অবস্থান করে, তখন সেই অপত্য কোষগুলোকে দেখতে কিসের মতো মনে হয়, গোলাপের পাপড়ির মতো মনে হয় এবং পরজীবীটির এই দশাটাকে বলা হয় হচ্ছে রোজেট। সো আমাদের স্টেজ বা দশাটির নাম ছিল হচ্ছে মেরোজয়েড। কখন রোজেট বলবো আমরা, মেরোজয়েডগুলো যখন গোলাপের পাপড়ির মতো 2টি স্তরে সজ্জিত থাকবে, তখন তার নাম হবে হচ্ছে রোজেট। আমি আবারও বলছি, সাইজন্ট দশার প্রায় 45 ঘন্টা পর সাইজন্ট দশার প্রত্যেকটি নিউক্লিয়াস কিছু পরিমাণ সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন সহ 12 থেকে 18টি অপত্য কোষে পরিণত হয়। এই অপত্য কোষগুলোকে বলা হয় হচ্ছে মেরোজয়েড। আর মেরোজয়েডগুলো যখন গোলাপের পাপড়ির মতো 2টি স্তরে সজ্জিত থাকে, তখন তাকে বলা হয় হচ্ছে রোজেট। নেক্সট স্টেজ হচ্ছে গ্যামিটোসাইট গঠন। মেরোজয়েড দশার প্রতিটি অপত্য যে কোষ, সেগুলো আস্তে আস্তে পরিণত হওয়ার পর তারা 2 ধরনের গ্যামিটোসাইট গঠন করে। একটা হচ্ছে মাইক্রো গ্যামিটোসাইট এবং অন্যটি হচ্ছে ম্যাক্রো গ্যামিটোসাইট। ম্যাক্রোটি হচ্ছে স্ত্রী গ্যামিটোসাইট আর মাইক্রোটি হচ্ছে পুং গ্যামিটোসাইট। এই গ্যামিটোসাইট গঠন করার পর প্রায় 7 থেকে 8 দিনের মধ্যে যদি কোনো মশকি কামড় না দেয় বা রক্ত পান না করে,
এরা 7 থেকে 8 দিন জীবিত থাকে, পরে অটোমেটিক এরা ধ্বংসপ্রাপ্ত হয় এবং এই গ্যামেটোসাইটগুলোর তখন আকৃতির কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আমরা সামারিটা আর একবার জেনে নেই। লোহিত রক্তকণিকায় সাইজোগনি। লোহিত রক্তকণিকার সাইজোগনিতে মোট কয়টি দশা রয়েছে বা কয়টি ধাপ রয়েছে? 6টি ধাপ রয়েছে। আগে ধাপগুলোর নাম আমাদের জানতে হবে। কি কি? ট্রোফোজয়েড, সিগনেট রিং, অ্যামিবয়েড ট্রোফোজয়েড, সাইজন্ট, মেরোজয়েড এবং গ্যামেটোসাইট গঠন। ট্রোফোজয়েড যকৃত কোষকে আক্রমণের পর মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড যখন লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে তখন পরজীবীটির ওই দশাটি লোহিত রক্তকণিকা থেকে খাদ্য গ্রহণ করে গোলাকার ট্রোফোজয়েডে পরিণত হয় এবং এ সময় একটি ক্ষুদ্র কোষ গহ্বর দেখা যায়। আর দ্বিতীয় দশাটা হচ্ছে সিগনেট রিং। পরজীবীর এ দশায় ক্ষুদ্র গহ্বরটি আস্তে আস্তে বড় হয় এবং তখন নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একপাশে সরে যায় এবং পরজীবীটিকে দেখতে পাথর বসানো রিংয়ের মতো মনে হয়, যেটাকে বলা হয় সিগনেট রিং। অ্যামিবয়েড ট্রোফোজয়েড প্রায় 8 ঘন্টা পর কি হয়? পরজীবীর এই যে গহ্বরটি সেটা অদৃশ্য হয়ে যায় বা বিলীন হয়ে যায়। তখন পরজীবীটি দেখতে ক্ষণপদ বিশিষ্ট অ্যামিবার মতো মনে হয় এবং এ সময় পরজীবীটির যে এক ধরনের সাফনার্স দানা, অর্থাৎ যে লোহিত রক্তকণিকায় সাফনার্স দানার উপস্থিতি লক্ষ্য করা যায় এবং লোহিত রক্তকণিকাটি আকারে বড় হয় কিছুটা। এই যে সাফনার্স দানা আমরা যখন ব্লাড টেস্ট করি তখন ম্যালেরিয়া রোগটা মূলত শনাক্ত করা হয় এই সাফনার্স দানার উপস্থিতি দেখে। সো নেক্সট স্টেপ, সাইজন্ট। অ্যামিবয়েড ট্রোফোজয়েড দশার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটি একসময় বারবার বিভাজিত হয়ে বহু নিউক্লিয়াসযুক্ত সাইজন্টে পরিণত হয়। এর পরের স্টেপ হচ্ছে মেরোজয়েড। আমরা দেখেছি যে সাইজন্টের প্রত্যেকটা নিউক্লিয়াস কি হয়? কিছু সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন নিয়ে অপত্য কোষে পরিণত হয়। কতটি? 12 থেকে 18টি। এই অপত্য কোষগুলোকে বলা হয় মেরোজয়েড। আর মেরোজয়েডগুলো যখন গোলাপের পাপড়ির মতো 2টি স্তরে সজ্জিত থাকে তখন তার নাম হয় হচ্ছে রোজেট। তো এর পরে একদম লাস্ট যে স্টেপ আছে সেটা শুরু করার আগে আমরা এই স্টেজটা থেকেও থেমে যেতে পারি। কিভাবে? এই যে মেরোজয়েডগুলো কিছু মেরোজয়েড কী করে? নতুন কোনো লোহিত রক্তকণিকাকে আক্রমণ করে এবং কিছু মেরোজয়েড আছে যেগুলো কোনো সাইজন্ট, ট্রোফোজয়েড বা সিগনেট রিং অর্থাৎ লোহিত রক্তকণিকায় যে ধাপগুলো সম্পন্ন হয় সেখানে আক্রমণ না করে তারা কি করে? গ্যামেটোসাইট গঠন করে, যেটা 6 নাম্বার ধাপ। এবং গ্যামেটোসাইট 2 ধরনের, একটা হচ্ছে মাইক্রো গ্যামেটোসাইট আর অন্যটি হচ্ছে ম্যাক্রো গ্যামেটোসাইট। এই গ্যামেটোসাইটগুলো লোহিত রক্তকণিকার ভেতরে তেমন কোনো আকারের পরিবর্তন ঘটায় না, কিন্তু 7 দিনের মধ্যে এদের যদি কোনো মশকি দংশন না করে তাহলে গ্যামেটোসাইটগুলো একসময় ধ্বংস হয়ে যায়। এখন আমরা একটু জেনে নিই, যদিও এটা আলোচনার বাইরে অর্থাৎ এই চক্রের বাইরে, তারপরেও আমাদের জানা উচিত জ্বর কেন হয়, অর্থাৎ ম্যালেরিয়া জ্বর কেন আসে। আমরা জানলাম যে মেরোজয়েডগুলো লোহিত রক্তকণিকাকে আক্রমণের মাধ্যমে এরিথ্রোসাইটিক চক্রে সম্পন্ন করে এবং এই সম্পূর্ণ এরিথ্রোসাইটিক সাইজোগনি বা এরিথ্রোসাইট চক্র সম্পন্ন হতে 48 ঘন্টা সময় লাগে, যেখানে আমরা দেখেছি যে এই 6টি ধাপ সম্পন্ন হয়।
তো কিছু কিছু মেরোজয়েট আছে যেগুলো পরবর্তীতে নতুন নতুন লোহিত রক্তকণিকাকে আক্রমণের মাধ্যমে ওই চক্রের পুনরাবৃত্তি ঘটায়, আর কিছু আছে গ্যামেটোসাইট গঠন করে। তো যে লোহিত রক্তকণিকার ভেতর থেকে যে মেরোজয়েটগুলো লোহিত রক্তকণিকার প্রাচীর ভেঙে একসময় এই মেরোজয়েটগুলো কী করে, রক্ত রসে চলে আসে, অর্থাৎ প্লাজমায় মুক্ত হয়। আর যখন প্লাজমায় মুক্ত হয় তখন শ্বেত রক্তকণিকা কী করে, ওই প্লাজমায় যে মেরোজয়েটগুলো এসেছে তাদের ধ্বংস করার চেষ্টা করে। আর যখনই ধ্বংস করার চেষ্টা করে সেই সময় পাইরোজেন নামক এক ধরনের বিষাক্ত পদার্থ তৈরি হয়। আর এর প্রভাবে মানুষের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায় এবং যেটাকে আমরা জ্বর বলি বা ম্যালেরিয়া জ্বর বলি। এটা ছিল মূলত ম্যালেরিয়া জ্বরের কারণ। অর্থাৎ আমরা ম্যালেরিয়া জ্বর কেন হয়, যে মেরোজয়েটগুলো যখন প্লাজমায় মুক্ত হয় সাথে সাথে কী করে, শ্বেত রক্তকণিকা সেখানে উপস্থিত হয়ে ওই মেরোজয়েটগুলো বা পরজীবীর ওই দশাগুলোকে ধ্বংস করার চেষ্টা যখন করে তখন কি হয়, পাইরোজেন নামক এক ধরনের বিষাক্ত পদার্থ তৈরি হয় এবং যার ফলে দেহের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায়, যেটাকে আমরা বলি জ্বর। ওকে, এখন আমরা এই পর্যন্ত এই পর্বে অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। শুধু সৃজনশীল বললে ভুল হবে, এখানে যে ধাপগুলো আছে প্রত্যেকটি ধাপই মূলত এক একটা জ্ঞানমূলক প্রশ্ন, প্রত্যেকটা ধাপই এক একটা এমসিকিউ হতে পারে, অনুধাবন হতে পারে। সো আমরা এই দুটো সৃজনশীল প্রশ্ন অবশ্যই চিত্রসহ প্র্যাকটিস করব। আর আমরা যখন এই বিষয়টি মুখস্থ করার চেষ্টা করব অবশ্যই বুঝে বুঝে মুখস্থ করব এবং চিত্র এঁকে তারপর আমরা ধাপগুলো সম্পর্কে ক্লিয়ার হব, তারপর ওগুলো আমরা মুখস্থ করব। বা বুঝার চেষ্টা করলে মুখস্থ করার আসলে প্রয়োজন হয় না। এই দুটো প্রশ্ন প্রায় এইচএসসি পরীক্ষায় যদি এই অধ্যায় থেকে ম্যালেরিয়া পার্ট থেকে কোনো প্রশ্ন করা হয় তাহলে এই দুটি আসে। তো এতক্ষণ আমরা এই অধ্যায়ের অর্থাৎ অণুজীব বা মাইক্রো অর্গানিজমের ম্যালেরিয়া প্যারাসাইট বা ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের অযৌন জনন নিয়ে আলোচনা করলাম এবং এখানে আমরা দুইটা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করে ফেলছি অলরেডি। একটি হচ্ছে লোহিত রক্তকণিকায় সাইজোগনি এবং অন্যটি হচ্ছে কি যকৃতে সাইজোগনি। এবং এই দুইটা প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট দুইটা সৃজনশীল প্রশ্ন। শুধু তাই নয়, এই দুইটা থেকে এমসিকিউ এবং প্রতিটি ধাপ থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে অথবা অনুধাবনমূলকও আসতে পারে। এবং আমরা যখন এই দুইটা সৃজনশীল প্র্যাকটিস করব অবশ্যই আগে ধাপগুলো মনে রাখবো, দেন চিত্র আঁকবো এবং চিত্রর সাথে মিলিয়েই আমরা এটা পড়ব। এবং আগামী কোনো পর্বে আমরা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ।